শুদ্ধ শুদ্ধ। দ্বিতীয় ডাকের সাথে সাথে খট করে দরজা খুলে দিল শুদ্ধ। কপাল কুঁচকে গেল প্রণয়ের। তেতে উঠল শুদ্ধ। উগ্র মেজাজে চেঁচিয়ে বলল, কি এত রাতে জ্বালাচ্ছিস কেন? তোর জন্য কি শান্তিতে? কথা সম্পূর্ণ হওয়ার অপেক্ষা করল না প্রণয়। পূর্বেই গমগমে আওয়াজে প্রশ্ন ছুড়ল, তুই ড্রাগস নিয়েছিস? হ্যাঁ নিয়েছি তো। প্রণয় জবাব দিল না। শুদ্ধকে ঠেলে রুমের ভেতরে প্রবেশ করলো। ইতি উতি তাকাতে তাকাতে চোখ গেল সেন্টার টেবিলের উপর। পরপর 4টা খালি সিরিজ পড়ে আছে। বুক চিনচিন করলো প্রণয়ের। অন্তরের খুব গভীরে সূক্ষ্ম একটা ব্যথা অনুভব হলো। ফিরে তাকিয়ে বলল, ওয়ার্ল্ড ফেমাস কার্ডিও সার্জন ডক্টর আবুদ্ধ চৌধুরী শুদ্ধর ব্লাডে যদি ড্রাগ পাওয়া যায় তাহলে পুরো বিশ্বে সারা পড়ে যাবে। এটা ন্যাশনাল নিউজ চ্যানেলে হেডলাইন হবে। আই ডোন্ট কেয়ার। ডাক্তারের লাইসেন্স বাতিল হয়ে যাবে, ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। যেখানে জীবনের কোনো মূল্য নেই সেখানে কেরিয়ার দিয়ে কি আমি বাল ছিড়ব? বাঁচবই বা কতক্ষণ? ওসব ওসব বালের কথা ছাড়। এখানে কেন এসেছিস? শুদ্ধের মানসিক পরিস্থিতি বুঝে প্রণয় নেশার ঘুরে ভুলভাল বকছে। বেঁচে থাকাটা যখন অভিশাপ হয়ে যায়, জীবনটা তখন জাহান্নামের থেকে কোনো অংশে কম নয়। মিসে সমবেদনা দেখাতে বিশ্বাস নয়। তারা কেউই তাই এই বিষয় নিয়ে কথা বাড়ালো না প্রণয়। গম গম গলায় বলল, আমরা এক্ষুনি বিডি ব্যাক করব। ভ্রু কুসকালো শুদ্ধ। এখন এখন রাত কটা বাজে জানিস? জানি। তাহলে তাহলে আমাকে এক্ষুনি যেতে হবে। তুই যাবি তো? চল, না হলে থাক। শুদ্ধ বিরোধ করলো না। দুজন এই মধ্যরাতে হোটেল ছেড়ে বেরিয়ে গেল। অন্ধকার নির্জন হাইওয়ে ধরে 300 কিমি পার হওয়ার গতিতে ছুটে চলছে কালো রঙের টেসলা গাড়িটা। ভেতরের পরিবেশ নিস্তব্ধ। সামনে তাকিয়ে ড্রাইভ করছে প্রণয়। চোখ দুটো স্থির, মুখে শীতল গাম্ভীর্য। অনেকটা রাস্তা পেরিয়ে এসেছে তারা। আর মাত্র দুটো মোড় ঘুরলেই এয়ারপোর্ট। কানে ব্লুটুথ গুঁজে নেক্সট সিরিজ দেখছে শুদ্ধ। চোখ দুটো নিভু নিভু, সারা শরীর প্রায় অবশ। অবস্থা দেখে বোঝাই যায় ড্রাগসের 90% রক্তে মিশে গেছে। শুদ্ধের অবস্থা দেখে স্থির হলো প্রণয়। মনে মনে খুশি হলো। নিজের খেলে ডুবেছিল শুদ্ধ। আচমকা প্রচণ্ড ঝাঁকুনিতে সামনের দিকে ঝুঁকে গেল। নেশাটা একটু চটে গেল। শুদ্ধ রক্তিম চোখে তাকালো প্রণয়ের দিকে। মেজাজ হারিয়ে খেকিয়ে উঠে বলল, এমনি ব্রেক কষার মানে কি? তোর জন্য অর্ধেক তো মরে গেছি, এখন পুরোটা মেরে ফেলতে চাস? প্রণয় ওর মাতলামতে সঙ্গ দিল না। সিট বেল্ট খুলে গাড়ি থেকে বেরিয়ে গেল। সোডিয়ামের হলুদ আলোয় রাস্তার দুপাশটা ঝকঝকে পরিষ্কার। প্রণয় এগিয়ে গিয়ে দেখলো রোডের ঠিক মাঝখানে বিশাল একটা সেডাস লিদানি গাছ জড়ো সমেত উপরে পড়ে আছে। বিশাল গাছটার জন্য হেঁটে পার হওয়াও মুশকিল। ঝড় নেই, তুফান নেই, এমনকি স্বচ্ছ আকাশে কালো মেঘের একটা ছোট্ট দানা পর্যন্ত নেই। তাহলে আপনা আপনি টানানো ভ্রুদয় সূক্ষ্ম 3-4টা ভাঁজ পড়ল প্রণয়ের। তার চতুর মস্তিষ্ক চট করে সবটা আন্দাজ করে নিল। এমনকি এটাও বুঝে গেল যে তারা এখানে একা নয়। এমনটা তো পূর্ব থেকে হওয়ার কথা ছিল। বিশেষ অবাক হলো না প্রণয়। ঘাড় ঘুরিয়ে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ গাড়িতে বসে ঝিমোচ্ছে। প্রতিক্রিয়া দেখানোর সময় নেই। এগিয়ে এসে গাড়ির ডোর চাবি দিয়ে লক করে দিল প্রণয়, যাতে কোনো মতেই বের হতে না পারে শুদ্ধ। সে যতই পূর্ব থেকে প্রস্তুত থাকুক না কেন, মন তো আর মানে না। চোখের পাতা ভিজে উঠল প্রণয়ের। বুকের গভীরে হল হল করে ছড়িয়ে পড়ল অজস্র যন্ত্রণা। অন্তরটা বিষিয়ে উঠল। দৃশ্যপটে কেবল ভাসছে একটা মুখ, একটা কোমল অববয়। আকাশ পানে চেয়ে বিড়বিড় করল, আর হবে না দেখা সখী, আর হবে না দেখা। কোমরে গুজে রাখার রিভলভারটা সন্তপনে বের করলো প্রণয়। সতর্ক দৃষ্টি বুলালো আশেপাশে। ভেতরে জমানো উত্তাপ উগরে দেওয়ার পূর্বেই হেলিকপ্টার উঠতে থাকা ব্লেডের শব্দ শুনে কানে বাজলো প্রণয়ের। চোখের নিমিষেই 5টা কালো রঙের জিপ এসে থামলো পায়ের কাছে। দরদর করে গাড়ি থেকে বেরিয়ে এলো অজস্র প্রশিক্ষণপ্রাপ্ত সেনা। এরা যে ইনকাউন্টার স্পেশাল ফোর্স তা বুঝতে একটুকু সময় লাগলো না প্রণয়ের। এরা এতজন আর প্রণয় একা। তবে হিংস্র তো হিংস্রই। সে কখনোই নেকড়েদের হাতে পরাজয় স্বীকার করে না। আবারও শিকদার প্রণয়ও
করল। ওরা কিছু বুঝে ওঠার আগেই 20 থেকে 25 জনকে চোখের নিমিষেই শুয়ে দিল। যতই ইনকাউন্টার স্পেশাল ফোর্স হোক, শুটিংয়ে আবরার শিকদার প্রণয়ের ধারের কাছে কেউই নেই। চট করে গাড়ির পেছনে লুকিয়ে পড়ল প্রণয়। মুহূর্তেই শুরু হয়ে গেল রক্তারক্তির কারবার। এক সময় চারপাশ থেকে ঘুরে তারা ধরে ফেলল প্রণয়কে। বলিষ্ঠ সবল হাত দুটো দিক থেকে চারজন করে ধরল শক্ত করে। আর বুঝি রক্ষে নেই। এদের হিংস্র চোখ মুখ দেখে কলিজাটা মোচড় দিয়ে উঠল প্রণয়ের। চোখ দুটো নির্ভীক। মৃত্যুর ভয় হলো না সামান্যতম, তবে কলিজার গরম শিরা ঢেলে দেওয়ার মতো অনুভূতি হলো। চোখের সামনে ভেসে উঠল প্রিয়তমার হাস্য উজ্জ্বল মুখ, তার আদুরে চপলতা। আর বুঝি সেই প্রিয় চোখ দুটি দেখা হবে না, মিষ্টি মিষ্টি সব আলাপ শোনা হবে না। সে বুঝি আর কোমর জড়িয়ে ধরে আবদার করবে না, ভালোবাসার দাবি জানাবে না। তোর কাছে আর ফিরে আসবো না রক্তজবা। তোকে দেওয়া এই কথাটা রাখতে পারলো না তোর প্রণয় ভাই। আদুরে ছানা আমার, কষ্ট পাস না চান। ভালোবাসি তোকে, আজও ভালোবাসি। রুহের সাথে শরীরের বিচ্ছেদ হলেও ভালোবাসবো। এসব ভাবতে ভাবতে সশব্দে বুক বরাবর গুলি ছুটে এলো। আচমকা টান মেরে সরে গেল প্রণয়। বিপরীতে সামনে পড়ে গুলি খেলো তাদেরই একজন। তবে দ্বিতীয় বুলেটটা আর মিস হলো না। চোখের পলকে ছুটে এসে বিঁধল বুকের বাঁ পাশে। ফিনকি দিয়ে বেরিয়ে এলো তাজা রক্ত। চোখের সামনে ক্রমশ ঝাপসা হয়ে এলো পৃথিবী। বলিষ্ঠ দেহখানা সজোরে আছড়ে পড়ল মাটির বুকে। মাটিতে লুটিয়ে পড়ার সময় বুক পকেট থেকে ছিটকে পড়ল ফোনটা। সামান্য স্পর্শ লাগতে ভাঙ্গা স্ক্রিনে শেষবারের মতো জ্বলে উঠল একটা ছবি। নেভু নেভু চোখে ছবিটার দিকে তাকালো প্রণয়। মুখ থেকে খুব আস্তে স্পষ্ট সুরে বেরিয়ে এলো, রক্তজবা। মাটিতে লুটিয়ে পড়ার সময় বুক পকেট থেকে ছিটকে পড়ল ফটোটা। সামান্য স্পর্শ লাগতে ভাঙ্গা স্ক্রিনে শেষবারের মতো জ্বলে উঠল একটা ছবি। নিভু নিভু ঘোলাটে চোখে ছবিটার দিকে তাকালো প্রণয়। মুখ থেকে খুব আস্তে স্পষ্ট সুরে বেরিয়ে এলো, রক্তজবা। শিকদার বাড়ির ড্রয়িং রুম জুড়ে অসংখ্য মানুষের আনাগোনা আর ফুপিয়ে ফুপিয়ে বিলাপ করার শব্দে সুখের ঘুমটা ভেঙে গেল প্রিয়তার। মুখ তেতো হলো ভীষণ। সে বিরক্তি নিয়ে চোখ কষলে বাহিরে পা রাখতেই দেখল শিকদার বাড়ির সকলের চোখে পানি। অনুশ্রী বেগম বারবার জ্ঞান হারাচ্ছেন। কিছুই বুঝতে পারল না প্রিয়তা। সব কিছু মাথার 3 হাত উপর দিয়ে উড়ে গেল। প্রিয়তা কৌতূহল নিয়ে সিঁড়ি বেয়ে নামতেই দেখলো সবাই মিলে একটা জায়গায় জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। কে যেন বারবার আহাজারি করে বলছে, আহা গো, এত অল্প বয়সে পোলাটা চলে গেল, এখন কি যাওনের সময়? মহিলাটার কথায় গায়ের পশম দাঁড়িয়ে গেল। প্রিয়তা দৌড়ে সামনে যেতেই থমকে গেল। শিকদার বাড়ির মাঝ বরাবর সাদা কাফনে মুড়িয়ে বাঁশের খাটিয়ায় শুয়ে রাখা হয়েছে কাউকে। দৃশ্যটা দেখতেই কলিজা ছ্যাঁত করে উঠল প্রিয়তার। মরগস্তের মতো সামনে পা বাড়াতেই বাতাসের ভাষা ধূপের গন্ধ নাকে লাগলো। দম বন্ধ হয়ে এলো তার। লাশের মুখ থেকে কাপড় সরে গেল সাথে সাথেই। না! চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল প্রিয়তা। নিস্তব্ধ কক্ষে তার চিৎকারের ধ্বনি প্রতিফলিত হলো আরো ভয়ঙ্কর ভাবে। দর দর করে ঘামছে প্রিয়তা। শরীর বেয়ে নামছে শীতল স্রোত। পরনের জামা ভিজে উঠেছে ইতিমধ্যেই। কাঁপতে কাঁপতে আশেপাশে তাকালো প্রিয়তা। সুদূরে কোনো মসজিদ থেকে ভেসে আসছে আজানের সুমধুর ধ্বনি। প্রিয়তা শুষ্ক ঢোক গিলে তাকালো দেওয়াল ঘড়ির দিকে। রাত 3:45। এবার চারিদিকের মসজিদগুলো থেকে একসাথে শুরু হয়েছে ফজরের আজান। প্রিয়তার শরীর বরফের ন্যায় ঠান্ডা। হাঁপড়ের মতো উঠানামা করছে তার বুক। থরথর করে কাঁপছে হাত পা সহ সমগ্র শরীর। গায়ে প্রয়োজনীয় বলটুকু পাচ্ছে না প্রিয়তা। মনে হচ্ছে সে যেন ইহজগতেই নেই। এটা কি দেখলো সে? কার লাশ দেখলো? তার প্রণয় ভাইয়ের? স্বপ্নটা কল্পনায় পুনরাবৃত্তি হতেই পুনরায় গা কাটা দিল। আতঙ্কে উঠে চিৎকার দিল প্রিয়তা।
প্রিয়তা এটাকে স্বপ্ন ধরে বসে রইল, অথচ সে জানলই না যে এই হাড় হিম করা শিউরে ওঠা স্বপ্নটা আসলে স্বপ্ন নয়। এই মুহূর্তে পৃথিবীর আরেক প্রান্তে সত্যি তার প্রিয়জন নিঃশ্বাস হারাচ্ছে। চারিদিকে গুলো বারুদ আর তাজা রক্তে এক ভয়াবহ রক্তক্ষরণ, মানুষের গঙ্গানির শব্দ, আর্তচিৎকার, যা রাতটাকে করে তুলেছে অভিশপ্ত। অন্ধকার রাতটা যেন গিলতে এসেছে সমস্ত সুখ। শ্বাস ফেলার জো নেই, পিচঢালা রাস্তা গড়িয়ে গড়িয়ে রক্তের নদী বয়ে যায় বহুদূর। পুলিশ সাইরের, পেট্রোল কার আর শত শত সেনা মিলে ঘিরে ফেলেছে বলিষ্ঠ দেহর পুরুষটাকে। পাহাড়ের মতো বিশাল শরীরটা আজ কত অসহায়, যে বুক দিয়ে সর্বক্ষণ আগলে রাখতো তার জান পাখিকে, সেই বুকে আজ বিশাল ক্ষত। তাজা রক্ত ঝরছে চুয়ে চুয়ে, থেকে থেকে কেঁপে উঠছে প্রণয়। শরীর নিস্তেজ হয়ে আসছে ধীরে ধীরে। হয়তো কোনো শব্দ আওড়ানোর তাড়নায় কণ্ঠনালী নড়ছে বারবার, হয়তো এখনো গলায় দোলা পাকিয়ে আসছে কিছু কথা। দু চোখের কান্নিস ভর্তি জল, হয়তো তার পাপিষ্ট রুহু এই দেহের মায়া ত্যাগ করতে পারছে না। যদি সে একবার এই দেহ ছেড়ে দেয় তো আর কোনো দিন তার জানকে দেখতে পাবে না। হারানোর ভয় তার রুহুটাকে বেঁধে রেখেছে শক্ত করে। প্রণয়ের হাতটা নড়ছে, ভেতরটা মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে নাকি কে জানে। তার কাতর চোখ দুটো এক সমুদ্র তৃষ্ণা নিয়ে তাকাচ্ছে দূর আকাশে। বুকের ভেতর অবুঝ হৃৎপিণ্ডটা বুঝি এখনো ধুক ধুক করছে কিসের আশায়? তার জান পাখিকে আরেকবার ফিরে পাওয়ার আশায়। কিন্তু তাই কি আর হয়? ওই বুক বরাবর যে এখন 20-25খানা বন্দুকের নল তাক করা, শুধু একবার ট্রিগার চাপ দিলে চোখের নিমিষেই ঝাঁঝরা হয়ে যাবে কারো ঘর, কারো নিরাপদ আশ্রয়স্থল। জীবনের অন্তিম ক্ষণে দাঁড়িয়েও হেসে ফেলল প্রণয়। এরা এত নিষ্ঠুর কেন? এরা আঘাত করার জন্য শরীরে এত এত জায়গা থাকতে এরা খুঁজে খুঁজে তার বুকটাকেই বেছে নিল। সেই জায়গাটাকেই বেছে নেয় যেখানে আঘাত করলে ভীষণ কষ্ট পায় প্রণয়। ওরা যদি একবার জানতো ওখানে আঘাত করলে কতটা কষ্ট পায় প্রণয়, তাহলে বোধ করি এতটা নিষ্ঠুর হতে পারতো না এভাবে কারো ঘর ভেঙে রক্তাক্ত করতে। তার অবুঝ জানটাকে শান্তিতে বুকের খাঁচায় থাকতে দিত। মৃত্যু পথযাত্রী মানুষ নাকি প্রতিনিয়ত পানির তৃষ্ণায় ছটফট করে, অথচ প্রণয় ছটফট করছে তার মায়াবিনীর মুখটা একবার দেখার তৃষ্ণায়, একটাবার ছুঁয়ে দেওয়ার তৃষ্ণায়, একটাবার বুকে চাপটে ধরে ভালোবাসার বলার তৃষ্ণায়। চোখের সামনে সবটা ধীরে ধীরে অন্ধকারে তলিয়ে যাচ্ছে প্রণয়ের। ফোর্স দলবদ্ধভাবে শুট করার প্রস্তুতি নিতেই গুলির তীব্র শব্দ ভেসে এলো কাছে পিঠ থেকে। এক মুহূর্তে মনোযোগ ছুটে গেল সবার। সকলে একত্রে দৃষ্টি নিবদ্ধ হলো কালো রঙের ট্রেসলা গাড়িটার উপর। গাড়ির লকে পর পর 3বার শুট করে বেরিয়ে এলো শুদ্ধ। তার রক্তবর্ণ আগ্রাসী চোখ দুটো যে কারো বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেকে অবাক নয়নে তাকিয়ে আছে শুদ্ধের দিকে। ডক্টর চৌধুরীর মতো সেলিব্রিটি ডক্টরকে চেনে না এমন কেউ নেই, কিন্তু এমন পরিস্থিতিতে তার সম্মুখীন হওয়ার আশা কেউ করেনি। শুদ্ধ সূক্ষ্ম নজরে চাইল ফোর্সের দিকে। প্রত্যেকটা সোলজারের হাতেই AK-47 আর শুদ্ধের হাতে কেবল প্রণয়ের 2টো রিভলভার। তাদের মনোযোগ ভঙ্গ হওয়ার সময় দিল না শুদ্ধ। ভিড়ের মধ্যে ফায়ার করা শুরু করলো আচমকা। একের পর এক রক্তাক্ত নিথর দেহ লুটিয়ে পড়ল পিচঢালা রাস্তায়। পুলিশ কিছু বুঝে ওঠার আগেই তাদের ঘিরে ফেলল শতাধিক ব্ল্যাক ফোর্স কার। পোকার মতো বিড়বিড় করে নেমে এলো ব্ল্যাক ফোর্স বা কালোর রাইফেলধারী সশস্ত্রাধিক গার্ড। ব্যাপারটা এত দ্রুত হলো যে সোলজাররা ঠিক মতো ব্যাপারটা বুঝে ওঠার সময় পেল না। শুদ্ধ, মিস্টার পিউরোসন আর গার্ডরা মিলে হামলে পড়ল জার্মান সেনাদের উপর। মুহূর্তেই বেঁধে গেল ভয়াবহ সংঘর্ষ। জার্মান আর আমেরিকার সেনাদের কেউ যে আর বেঁচে ফিরবে না তাতে নিয়ে আর কোনো সন্দেহ নেই। তবে এই সংঘর্ষ কেবল এক পাক্ষিক নয়, দুপক্ষেরই নিহতের সংখ্যা বাড়ছে হুড়হুড় করে।
মশা মাছির মতো জীবন্ত মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ছে মাটিতে। ড্রেনের পানিতে রক্তের ধারা মিলে যাচ্ছে ঝর্ণার মতো। শুদ্ধ আর জাবেদ এত এত লাশের ভিড়ে পাগলের মতো খুঁজছে প্রণয়কে। খুঁজতে খুঁজতে দূর থেকে প্রণয়ের মুখটা আবছা দেখা মাত্রই থমকে দাঁড়িয়ে পড়ল শুদ্ধ। তার প্রাণের বন্ধু বা শত্রু যাই হোক, নিথর হয়ে পড়ে আছে রক্ত ভেজা রাস্তায়। হিতাহিত জ্ঞান হারিয়ে প্রাণপণে তার দিকে দৌড়ে যেতে নিল শুদ্ধ, কিন্তু তার নিকট পৌঁছানোর পূর্বেই দেখতে দেখতে তার চোখের সামনেই পর পর আরও 3বার শ্যুট করে দিল প্রণয়ের বুক বরাবর, সেই একই জায়গায়। এমন দৃশ্য দেখা মাত্রই মাঝপথেই নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল শুদ্ধ। প্রণয়ের বিশাল পেশিবহুল শরীরটা দুবার ঝাঁকি দিয়ে নিথর হয়ে গেল। দূরে দাঁড়িয়ে আসমান জমিন কাঁপিয়ে চিৎকার দিয়ে উঠল শুদ্ধ। পাগলের মতো ছুটে এলো জাবেদ। শুদ্ধ উদ্ভাদের ন্যায় দৌড়ে গেল প্রণয়ের কাছে। যেতে গিয়ে উষ্ঠাও খেলো 2-3 বার। হাঁটু মুড়ে পাশে বসে পড়ল শুদ্ধ। বোকা বোকা চোখে তাকিয়ে রইল কয়েক সেকেন্ড। অতঃপর প্রণয়ের নিথর শরীরটা বুকে জাপটে ধরে বিশাল একটা চিৎকার দিয়ে উঠল। প্রণয়ের হৃৎপিণ্ডর উষ্ণ রক্তে ভিজে উঠছে শুদ্ধ, সেদিকে তার খেয়াল নেই। পাগলের মতো প্রণয়ের শরীরটা ঝাঁকাতে ঝাঁকাতে বিলাপ করতে শুরু করলো। কাঁদতে কাঁদতে অস্থির হয়ে বলল, ভাই, এই ভাই, ভাই চোখ খোল, উঠে তাকা আমার দিকে, দেখ আমাকে, তোকে ডাকছি তো আমি। তুই তো ছোটবেলা থেকে আমার সব কেড়ে নিয়েছিস, আমার সুখ, আমার ভালোবাসা, আমার শৈশব, আমার প্রতিটা পছন্দ সব কেড়ে নিয়েছিস। যা কিছু আমার ভালো লাগতো সেই সব কিছু তোর চাই। আর ভাগ্যের জোরে তুই সেসব পেয়েও যেতি। অভিযোগ করার জায়গা ছিল না আমার, তবুও তো তোকে ভালোবাসি, বল। সব সব তোকে দিয়ে দিয়েছি, তাহলে কেন আমাকে ছেড়ে যেতে চাস? একদম মরার কথা কল্পনা তো আনবি না, তুই মরতে পারিস না। প্রণয়ের নিথর শরীরটা বুকে জড়িয়ে আরো জোরে চিৎকার দিয়ে উঠল শুদ্ধ। প্রণয়ের রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে শুদ্ধ। তার আর্ত চিৎকার আশেপাশের বাতাস ভারী হয়ে উঠেছে। নিশাচর প্রাণীগুলো যেন কাঁদছে নীরবে। শুদ্ধ প্রণয়ের নির্জীব শরীরটাকে ঝাঁকাতে ঝাঁকাতে বকছে, তুই মরতে পারিস না ভাই, তোর জানের কথা ভেবে হলো তুই মরতে পারিস না। আমি না হয় তোর শত্রু, কিন্তু ওই মেয়েটার কথা একবারও ভাববি না? তুই মরলে ওকে কে দেখবে? তোর জানকে কে দেখবে বল? কে রক্ষা করবে তাকে? কে আগলাবে? কে ভালোবাসবে? আমি তো পারবো না, আমার তো ঠেকা পড়েনি পরের বউকে দেখে রাখবো। এই ভাই উঠ না, তোকে ছাড়া ওই মেয়েটা একদম অসহায়। তুই তো জানিস ও তোকে কত ভালোবাসে, তোকে ছাড়া বাঁচবে কি করে? তোর লাশের ভার আমি তো সয়ে নেব, কিন্তু ওই মেয়েটা সইবে কি করে? প্রণয়, এই প্রণয়, ছেড়েই যখন যাবি তাহলে আমার ভালোবাসা কেড়ে নিলি কেন? আর নিলি তো এত অযত্নে ফেলে যাচ্ছিস কেন? ও তো আমাকে ভালোবাসে না, বোঝার চেষ্টা কর। নীরবে পাশে দাঁড়িয়ে কান্না করে দিয়েছে জাবেদ। শুদ্ধের পাগলামি শান্ত করাই যাচ্ছে না। জাবেদ শুদ্ধের কাঁধে হাত রাখলো, নিজেকে শক্ত রাখার চেষ্টা করে বলল, নিজেকে সামলান স্যার, আপনি এমন করলে আমরা কোথায় যাব? শুদ্ধ এসব শুনল না, আকাশ পানে তাকিয়ে আর্তনাদ করে বলল, হে আল্লাহ, তুমি তো করুণার সাগর, তুমি চাইলে হয় না এমন কিছু নেই। তুমি একটু সদয় হও মাবুদ, প্রয়োজনে তুমি আমাকে নিয়ে যাও। দেখো এই দুনিয়াতে সবাই থেকেও আমার কেউ নেই, আমি একা, আমায় কেউ চায় না, কেউ ভালোবাসে না। আমি মরেও কারো কিছু যাবে আসবে না, আমি মরলে কেউ কাঁদবে না, হয়তো দাফন করে আসার পর কেউ মনেও করবে না। কিন্তু ও মরলে ওই নিষ্পাপ মেয়েটা পাগল হয়ে যাবে, শেষে মরেও যাবে। মাবুদ, তোমার এই পাপিষ্ঠ বান্দাকে জীবন ভিক্ষা দাও। শুদ্ধ কথা বলতে বলতে লক্ষ্য করলো প্রণয়ের শরীরের তাপমাত্রা ধীরে ধীরে কমছে। শুদ্ধ চিৎকার দিয়ে উঠল, অ্যাম্বুলেন্স দেখেছো জাবেদ? ইয়েস স্যার। ইডিয়েট, এত দেরি লাগে কেন আসতে? আমার ভাই তো মরে যাবে। জাবেদও শব্দ করে কান্না করে দিল। নিজের অন্নদাতা বড় ভাইকে এমন রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে কলিজা ছিঁড়ে যাচ্ছে তার। শিকদারদের বংশ মর্যাদা, শিকদারদের অহংকার, তাদের গৌরব, তাদের রক্ত আজ ধুলো বালিতে মিশে যাচ্ছে। চারিদিকে লাশের স্তূপ আর বারুদের গন্ধ। ইমার্জেন্সি সাইরেন বাজিয়ে ঝড়ের বেগে এসে থামলো সাদা অ্যাম্বুলেন্সটা। শুদ্ধের সাদা শার্ট রক্তে ভিজে একদম জবজবে। সে পাগলের মতো চিৎকার করছে, স্ট্রেচার আনো জলদি। প্রণয়কে 1 সেকেন্ডের জন্য ছাড়ছে না শুদ্ধ। উন্মাদনা তার বেড়েই চলছে। ভয় একটাই, যদি বেইমানি করে
ছেড়ে দিলে যদি আর না ফিরে আসে। প্রণয় নিথর শরীরটা তুলতে বেগ পেতে হচ্ছে চারজনকে। শুদ্ধের মনে হচ্ছে সে কোনো মানুষ নয়, এক ধসে পড়া পাহাড়ের ভার কাঁধে তুলে নিচ্ছে। অ্যাম্বুলেন্সের ভিতর প্রণয়ের মাথাটা নিজের কোলের উপর টেনে নিল শুদ্ধ। বরফের মতো ঠান্ডা হাতটা নিজের দু হাতের তালুতে ঘষতে ঘষতে পাগলের মতো বলতে লাগলো, আমার সাথে বেইমানি করিস না। আর একটু ভাই, আর একটু সময় দে আমাদের। তোর জানের কসম ফাঁকি দিস না। ও তোর পথ চেয়ে বসে আছে। তুই না কথা দিয়েছিস ওর কাছে ফিরবি। নিজের পায়ে হেঁটে ফির ভাই, যেভাবে গেছিলি। সাদা কাপড়ে মুড়ে লাশ হয়ে ফিরিস না, এটা সহ্য করতে পারবে না। প্রতাপশালী শরীরটা আজ নিস্তেজ ধ্বংসস্তূপে পরিণত হয়ে পড়ে আছে। ঘণ্টাখানেক আগেও যে মানুষটা হাসছিল, কথা বলছিল, সেই মানুষটাই এখন দেখতে দেখতে মিলিয়ে যাচ্ছে। শুদ্ধ নিজেও একজন অভিজ্ঞ ডাক্তার হয়ে আজ ছেলে মানুষই করছে। মেডিকেল সায়েন্সের এত এত বই পড়া সত্ত্বেও আজ মেডিকেলের স্পষ্ট সায়েন্সগুলো মেনে নিতে সে মোটেও রাজি নয়। চিকিৎসা বিজ্ঞানের ঊর্ধ্বে গিয়েও সে আজ আধ্যাত্মিক কিছু একটার উপর বিশ্বাস বেঁধে রেখেছে। ড্রাইভার সর্বোচ্চ গতিতে গাড়ি ছুটিয়ে দিয়েছে। রাস্তার দুপাশে ল্যাম্পপোস্টগুলোর তীরের মতো পেছনে ছুটে যাচ্ছে। হাসপাতালে পৌঁছানো মাত্রই ট্রলি নিয়ে ওয়ার্ড বয়রা ছুটে এলো। করিডোর দিয়ে ট্রলিটা যখন এগোচ্ছে, চাকার ক্যাস ক্যাস শব্দ শুদ্ধের বুক চিরে কলিজায় গিয়ে আঘাত আনছে। ওটির দরজার সামনে যেতেই নার্সরা শুদ্ধকে আটকে দিল। সরি স্যার, ভেতরে ঢোকা নিষেধ। চেঁচিয়ে পুরো করিডোর মাথায় তুলে ফেলল শুদ্ধ। তার শব্দ চয়নের তীব্রতা আর পাগলামির গতি দেখে নার্সরা আর বাধা দেওয়ার সাহস করল না। ডাক্তার চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত। অনেক খুঁজেও পালস পাচ্ছে না তিনি। নিঃশ্বাস তো আর পড়ছেই না। হাত পা সহ শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বরফের ন্যায় ঠান্ডা। ডাক্তার শুদ্ধের দিকে নিরাশ চোখে তাকাতেই চেঁচিয়ে উঠল শুদ্ধ। খেপা হিংস্রের ন্যায় তেড়ে গিয়ে বলল, একদম উল্টাপাল্টা কথা বলার চেষ্টাও করবেন না। ওর কিছু হতেই পারে না। আমার ভাইয়ের কিছুই হতে পারে না। ডক্টর বোঝানোর ভঙ্গিতে বললেন, ডাক্তার চৌধুরী, নিজেকে সামলান, মনকে শক্ত করুন। আপনি তো সব দেখতে পাচ্ছেন। কথাটা শোনা মাত্রই আরো বেশি উগ্র হয়ে উঠল শুদ্ধ। হোয়াট দ্য ফাক? মনকে শক্ত করবো মানেটা কি? আপনি কি বলতে চাচ্ছেন? আমার ভাই মরে গেছে? আপনার কত বড় কলিজা! আপনি আমার ভাইকে মৃত বলছেন? জীবিত মানুষকে খুন করার ব্যবসা খুলে বসেছেন নাকি? একবার আমার ভাই ঠিক হতে দিন, আমিও দেখবো আপনারা কিভাবে এখানে হসপিটাল চালান। ডাক্তার চৌধুরী, জাস্ট শাট আপ। দ্রুত ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা করুন। ডাক্তার ভয় পেয়ে গেলেন। দ্রুত নার্সকে ডেকে বললেন, সিস্টার। ওটির নীলচে আলোর নিচে প্রণয়ের পেশিবহুল বিশাল দেহটা বড্ড অসহায় দেখাচ্ছে। সার্জারিক্যাল লাইটের অতিরিক্ত আলোয় জ্বলজ্বল করছে নিষ্পাপ একখানা মুখ। বুকের বাঁ পাশে পরপর 4টা গর্ত। গুলি এখনো বিঁধে আছে বুকের ভেতরে। চারপাশের পরিবেশটা যান্ত্রিক শব্দে ভারী হয়ে উঠেছে। কার্ডিও মনিটরে পরপর 3টা দীর্ঘ সরল রেখা স্থির হয়ে আছে, যার অর্থ হৃৎপিণ্ড নিস্তব্ধ। ডক্টর ঘামছে। এই পেশেন্ট হয়তো মৃত্যুর খুব সন্নিকটে কিংবা মৃত, কিন্তু তবুও তিনি শেষ চেষ্টাটা করতে চান। তিনি হাত দিয়ে কপালের ঘাম মুছে চিৎকার করে নার্সকে বললেন, ডেফিব্রিলেটর চার্জ করো দ্রুত। যান্ত্রিক ঘর ঘর শব্দে মেশিনটা চার্জ হতে শুরু করলো। ডক্টর স্ত্রীর মতো দেখতে দুটো প্যাডেল হাতে নিয়ে এগিয়ে গেলেন প্রণয়ের দিকে। ওনার চোখ দুটো বারবার ঘুরে ফিরে যাচ্ছে প্রণয়ের মুখের উপর। পেশা দায়িত্বের ব্যাঘাত ঘটাচ্ছে ওনার 50 বছরের সুদীর্ঘ ক্যারিয়ার জীবনে। অনেক তো পেশেন্ট দেখেছেন তিনি, তবে এতটা নিখুঁত চেহারার কাউকে তিনি দেখেননি। ভীষণ মায়া লাগে। চেহারার গঠনে এমন কিছু তো একটা আছে যা খুব আকর্ষণীয়। ডক্টর আর মুখের দিকে তাকালেন না প্রণয়ের। চার্জ টু 200 জুলস। ক্লিয়ার? শব্দটা শেষ হতে না হতেই প্যাডেল দুটো প্রণয়ের রক্তাক্ত ক্ষত বিক্ষত বুকের উপর সজোরে চেপে ধরলেন ডক্টর। সাথে সাথে এক মুহূর্তের জন্য প্রণয়ের নিথর দেহটা প্রবাহিত তীব্র বৈদ্যুতিক তরঙ্গের
চাপে কেঁপে উঠল প্রচণ্ডভাবে। বিছানা থেকে দেহটা কয়েক ইঞ্চি উপরে উঠে আবার আছড়ে পড়ল। ডক্টর প্রচণ্ড আশা নিয়ে তাকালেন কার্ডিও মনিটরের দিকে, কিন্তু না, একই সেই সরল রেখার বিন্দুমাত্র পরিবর্তন ঘটল না। হার্ট রেট 0, ব্লাড প্রেশার 0, সব কিছু জিরোর কোঠায়। এই রোগী মৃত ছাড়া আর কি? বাইরে থেকে শুদ্ধের বুক ফাটা আর্তনাদ শোনা যাচ্ছে এখনো। ভাই তুই কথার খেলাপ করিস না, ফিরে আয় ভাই। ডক্টর অধৈর্য হয়ে দাঁতে দাঁত চাপলেন, আবার বললেন, হচ্ছে না 4-360 জুলস। নাও হ্যারি আপ। পরপর আরো দুবার সেই তীব্র শক। প্রণয়ের শরীরটা ধনুকের মতো বেঁকে গেল আবার। ঠিক সেই মুহূর্তে ওটির জানালার বাইরে থেকে ভোরের প্রথম আলোটা ফুটতে দেখা গেল। চারিদিকের মসজিদগুলো থেকে একযোগে শুরু হলো ফজরের আজান। ভারী বাতাসে মিলেমিশে যাচ্ছে সেই সুমধুর আজানের রেশটুকু। ডক্টর নিজের শেষ চেষ্টাতেও নিরাশ হলেন। দীর্ঘশ্বাস ফেলে দৃষ্টিপাত করলেন নিথর শরীরটার দিকে। হৃৎপিণ্ড চিরতরে থমকে গেছে। মৃত সে, আর কোনো সন্দেহ নেই। সাদা চাদরটা দিয়ে মুখটা ঢেকে দিলেন ডক্টর। হতাশা নিয়ে পেছন ঘুরতেই যাবেন, ঠিক তখনই নিস্তব্ধ ঘরে শোনা গেল সঞ্জীবনী শব্দ। বিপ বিপ শব্দটা শুনে বিস্ময়ে থ হয়ে গেলেন ডক্টর। পিছনে তাকিয়ে আরও বেশি আশ্চর্য হলেন। মনিটরের সেই সোজা রেখাগুলোর বিবর্তন এসেছে হঠাৎ করে। লাইনগুলো ছোট ছোট ঢেউয়ের মতো লাফিয়ে উঠছে। পালস রেট, হার্ট রেট, ব্লাড প্রেশার সব কিছুর সংখ্যা 1-2 করে দ্রুত বেড়ে যাচ্ছে। থমকে যাওয়া হৃৎপিণ্ডটা যেন হঠাৎ করে সচল হয়ে উঠেছে কোনো এক জাদু বলে। ডক্টর বিস্ময়ে হতভম্ব হয়ে উঠলেন। ও মাই গড, হাউ ইজ ক্যান পসিবল, হি ইজ ব্যাক। তৎক্ষণাৎ প্রণয়ের বা হাতের তর্জনী কাঁপল বোধহয় সামান্য। তার থেকে 1000 মাইল দূরে নিজের ঘরে ঘামে ভেজা শরীরে প্রিয়তা পড়ে আছে সেজদায়। জায়নামাজে মাথা ঠেকিয়ে ডুকরে কাচ্ছে। তার ভেতরটা কাতরাচ্ছে অসহ্য যন্ত্রণায়। কণ্ঠে কাতরতা, কথাগুলো অস্পষ্ট, ভাঙ্গা ভাঙ্গা। তবুও যতটুকু বোঝা যায় প্রিয়তা 2 হাত তুলে মোনাজাতে বলছে, তাকে সহি সালামত আমার কাছে ফিরিয়ে দাও আল্লাহ। আমার ভালোবাসাকে আমার কাছে ফিরিয়ে দাও। তুমি তো জানো কত পরীক্ষার পর আমি তাকে পেয়েছি। না না, তোমার করুণায় পেয়েছি আমি। এটা কেমন স্বপ্ন ছিল? এটা কি দেখালে আমায়? আমার কলিজায় যে এত জোর নেই। চোখ বুঝতেই গড়গড় করে অশ্রু গড়িয়ে নামলো প্রিয়তার গাল বেয়ে। চোখের সামনে নিষ্ঠুরভাবে ভেসে উঠল আবারও সেই স্বপ্নটা। সাদা কাফনে মোড়ানো বাঁশের খাটিয়ায় শুয়ে রাখা নিজের প্রাণপ্রিয় পুরুষটাকে দেখতেই আবারও চিৎকার দিয়ে জ্ঞান হারালো প্রিয়তা। সকাল 6টা। শিকদার বাড়ির গার্ডেন এরিয়ায় তীব্র উৎকণ্ঠা নিয়ে পায়চারি করছে প্রিয়তা। দুর্দণ্ড কোথাও স্থির হয়ে দাঁড়াতে পারছে না। আঙ্গুলের মাথায় ওড়না পেঁচাতে পেঁচাতে এদিক থেকে ওদিকে ছুটে যাচ্ছে। মূলত সে অপেক্ষা করছে তার প্রণয় ভাইয়ের। শীত অনেকটাই কম, ঠান্ডা এখন আর হাড়ের ভেতর অবধি পৌঁছায় না। গায়ে পাতলা একটা সাদা কামিজ প্রিয়তার, মাথায় সাদা ওড়না, পায়ে চটি নেই, নগ্ন পায়ে কদম ফেলে হাঁটছে কচি ঘাসের উপর। নামাজ সেরেই এখানে চলে এসেছে প্রিয়তা। তার প্রণয় ভাই কাল রাতে বলেছে সে যে আসছে, তার মানে যখন তখন আসলো বলে। প্রিয়তা মানুষটাকে আবার ফিরে পাওয়ার আনন্দে, কাছে পাওয়ার উত্তেজনায় নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে প্রিয়তার। শিশির ভেজা স্নিগ্ধ পরিবেশ, মিষ্টি সকালটা ভরে উঠেছে জানা অজানা পাখির করতালিতে। তার দৃষ্টি গেট পেরিয়ে সামনের রাস্তায়। হিসেব অনুযায়ী এতক্ষণে তো চলে আসার কথা। ওদের আগ্রহ নিয়ে তাকাচ্ছে বারবার। অনেকক্ষণ যাবৎ অপেক্ষা করতে করতে আর ধৈর্য ধরতে পারছে না প্রিয়তা। ভেতরটা মরে যাচ্ছে অস্থিরতায়। অবুঝ মনটা শুধু বায়না ধরছে, শুধু চাইছে প্রণয় ভাই কখন আসবে আর কখন তাকে জড়িয়ে নেবে বুকে, কখন সে উষ্ণ ক্লান্ত বুকের উপর ঝাঁপিয়ে পড়বে, নাক ঘষবে, উষ্ণ আলিঙ্গনে দূর করবে সে যাতনা। প্রিয়তা ভাবতে ভাবতেই দেখলো একটা কালো রঙের গাড়ি ঢুকছে শিকদার বাড়ির গেট দিয়ে। গাড়িটা দেখা মাত্র হৃৎপিণ্ড সলাৎ করে উঠল প্রিয়তার। ঠোঁটে ফুটে উঠল ঝলমলে হাসি। উল্লাস করার সময় পেল না সে, ছুটে গেল। তবে গাড়িটার কাছে আসতে আসতেই মুখের হাসিটুকু মলিন হয়ে গেল প্রিয়তার।
বদলে সেখানে জায়গা করে নিল শরতের এক টুকরো কালো মেঘ। গাড়ি থেকে নেমে এলো দুটো গার্ড। প্রিয়তার চোখের দিকে না তাকিয়ে মাথা নিচু করল। অন্য ভঙ্গিতে সম্মান প্রদর্শন করে একটা বক্স এগিয়ে দিল প্রিয়তার দিকে। নিচু স্বরে বলল, গুড মর্নিং ম্যাম, স্যার আপনার জন্য এটা পাঠিয়েছেন। প্রিয়তা অবাক নয়নে তাকালো বক্সটার দিকে, তবে বিন্দু মাত্র আগ্রহ দেখালো না সেটার প্রতি। তীব্র অধৈর্য হয়ে বলল, উনি কোথায়? আমার প্রণয় ভাই কোথায়? গার্ড দুটো আড়ষ্ট হলো, মাথা নিচু হয়ে এলো আরো খানিকটা। বসের ওয়াইফের সাথে মিথ্যা বলতে গলা কাঁপছে তাদের। এদের নীরবতা দেখে প্রিয়তা অস্থির হলো। তুলনামূলক উচ্চ গলায় বলল, কি হলো, চুপ করে আছেন কেন? বলছে না কেন আমার প্রণয় ভাই কোথায়? এটা নিয়ে তো আপনাদের আসার কথা নয়। গার্ড দুজনের মধ্যে একজন অত্যন্ত নরম গলায় বলল, সরি ম্যাম, আমরা কিছু জানি না। স্যার আমাদের এই চকলেট বক্সটা দিয়ে বললেন আপনার কাছে পৌঁছে দিতে, এর বাইরে আমরা কিছু জানি না। প্রিয়তার দু চোখের পানি টলমল করে উঠল। দীর্ঘ প্রতীক্ষার ফল এমন বিষিয়ে যেতে দেখে বুক ভেঙে এলো কান্নায়। ফোন বের করে দেখলো অফলাইন। গার্ড দুটো একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে বলল, তাহলে আমরা আসি ম্যাম। বলে প্রিয়তার হাতে বক্সটা ধরিয়ে দিয়ে চলে গেল গার্ডস দুজন। প্রিয়তা তাদের আর কিছু বলারই সুযোগ পেল না। তার গাল গড়িয়ে টপ টপ করে ঝরছে তপ্ত অশ্রু। প্রিয়তা বক্সটা খুলে দেখলো সে যেমনটা চেয়েছিল ঠিক তেমন অনেকগুলো চকলেট। চকলেটগুলো সরাতেই একটা চিরকুট নজরে এলো প্রিয়তার। ভাঁজ করা কাগজটা খুলতেই দেখলো গুটি কয়েক বাংলা অক্ষর, সুদক্ষ লেখনীতে লেখা, আমার অভিমানী কলিজাটা, এ নাও তোমার চকলেটের পাহাড়। খুব তো আবদার করেছিলে, এবার খুশি তো? নাও, এখন একটু মিষ্টি করে হাসাতে দেখি। তোমার মিষ্টি ঠোঁটের এই এক চিলতে হাসিটাই তো আমার সুখ, আমার ভালো থাকার প্রেরণা। চকলেটগুলো তুমিই খাও, তবে ভালোবাসাটা কিন্তু আমার জন্যই রেখো। ইতি, তোমার প্রণয় ভাই। আমার ভালোবাসাকে একদম কাঁদাবে না কিন্তু। প্রিয়তা নাক মুখ ফুলিয়ে ফুপিয়ে উঠল শব্দ করে। এরপর কেটে গেল আরও 3টা দিন। পুরো 72 ঘন্টা পেরোনোর পরও প্রণয় আর একবারও যোগাযোগ করেনি। তার তরফ থেকে আর কোনো কল বা মেসেজ আসেনি। কাঁদতে কাঁদতে অনিদ্রা আর অনাহারে প্রায় অসুস্থ হয়ে পড়েছে প্রিয়তা। প্রণয় যতই দূরে থাকুক আর যতই সমস্যায় থাকুক, প্রিয়তার উপরে কিছু নয়, সে কখনোই এভাবে কিছু না বলে হারিয়ে যাবে না। দিনের কোনো না কোনো সময় ঠিক ফোন করে, কণ্ঠে অনেকটা তৃষ্ণা নিয়ে বলে, ভালোবাসি রক্তজবা। অথচ আজ 3টা দিন হলো দেখা তো দূরে থাক, তার কণ্ঠটাও শুনতে পায়নি প্রিয়তা। অথচ পাষাণ মানুষটা সেদিন আগে বলেছিল, এক্ষুনি আসছি যান। প্রিয়তার সব কিছু বিষ লাগে। সে আর একটুকু বাড়িতে থাকতে পারে না। পাগলের মতো ছুটে যায় প্রণয়ের অফিসে, কিন্তু ওখানে কেউ কিচ্ছু বলতে পারে না, চিনে না, বিদায় পাত্তাও দেয় না প্রিয়তাকে। প্রণয়ের অফিসের বারান্দায় বসে বাচ্চাদের মতো বিলাপ করছে প্রিয়তা। ডুকরে উঠছে মাঝে মধ্যে। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে অবস্থা নাজেহাল করে ফেলেছে। ফর্সা মুখটা দেখাচ্ছে লাল টকটকে। গেটের পাহারারত মধ্যবয়স্ক সিকিউরিটি গার্ড অনেকক্ষণ যাবৎ দেখছেন একটা মেয়ে বসে বসে কাঁদছে। এমন ফুলের মতো মেয়েকে কাঁদতে দেখলে যে কারোরই মন ব্যথিত হবে, মায়া লাগবে। ওনারও তাই হলো। তিনি আর ধৈর্য ধরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। এগিয়ে গেলেন মেয়েটির নিকট। মেয়েটাকে কাছ থেকে দেখে বুঝলেন ভীষণ অল্প বয়সী একটা মেয়ে হবে, হয়তো ওনার মেয়ের সমবয়সী। এত ছোট একটা মেয়েকে এখানে বসে এভাবে কাঁদতে দেখে তিনি ভীষণ অবাক হলেন। মেয়েটাকে দেখতে শুনতেও তো গরিব মনে হচ্ছে না, তাহলে এভাবে কাঁদছেই বা কেন? দেখে তো বেশ ভালোই বড় ঘরের মেয়ে বলে মনে হচ্ছে। ভীষণ অবাক হলেন তিনি। ডাকবেন কি ডাকবেন না দনমন করতে করতে অবশেষে ডেকেই বসলেন। আম্মা, আপনি কে? এখানে বসে কাঁদছেন কেন? অপরিচিত কারো কণ্ঠ শুনে গুটিয়ে গেলেন প্রিয়তা। রক্তিম নীলাভ চোখ দুটো তুলে তাকালো ওনার দিকে। মেয়েটার চোখের রং দেখে ঘাবড়ে গেলেন তিনি। চোখ দুটো এত পরিমাণ লাল যে মনে হচ্ছে বন্ধ করলেই তাজা রক্ত গড়িয়ে পড়বে। উনি বুঝলেন ব্যাপারটা গুরুতর। তিনি আর দাঁড়ালেন না, ফটাফট বসে পড়লেন প্রিয়তার পাশে। সন্তান স্নেহে মাথায় হাত রাখলেন। অতি আদুরে গলায় বললেন, আহা, কেঁদো না মা। পুতুলের মতো মুখখানা তো
কাঁদতে কাঁদতে শেষ করে দিয়েছো। তুমি কি চাকরির জন্য এসেছো? তোমার কি চাকরি হয়নি সেজন্যই কি কাঁদছো? আসলে মা কি বলো তো, এই কোম্পানিতে চাকরি পেতে হলে অনেক অনেক পড়তে হয়, কিন্তু তোমাকে তো ছোট বলে মনে হচ্ছে। কেঁদো না মা, কেঁদো না। ওনার আদরে প্রশ্রয় পেয়ে শব্দ করে কেঁদে উঠল প্রিয়তা। গুনগুনিয়ে করা কান্না এখন শব্দে রূপান্তরিত হচ্ছে। মধ্যবয়স্ক ভদ্রলোক মুশকিলে পড়ে গেলেন। মেয়েটাকে এভাবে ফেলেও যেতে পারছেন না, বড্ড মায়া লাগছে। তিনি প্রিয়তার মাথায় হাত রেখে আবার বললেন, আচ্ছা মা, তুমি কেঁদো না। আমি এই কোম্পানির ম্যানেজার, মানে স্যারের পিএর সাথে কথা বলে তোমাকে একটা চাকরি পাইয়ে দেবনি। প্রিয়তার দুপাশে মাথা নাড়ল, এতক্ষণে মুখ খুলল, হেসকি তুলতে তুলতে বলল, আমার চাকরি লাগবে না চাচা, আমার প্রণয় ভাইকে লাগবে। মেয়েটার কথা শুনে কিঞ্চিত ভাবলেন ভদ্রলোক। মেয়েটা চাকরির জন্য আসেনি, নামটা কি যেন নিল। তিনি বিষয়টা ভালো মতো বুঝতে বললেন, আম্মা বুঝলাম না, তুমি চাকরির জন্য আসুনি? প্রিয়তা আবারও দুপাশে মাথা নাড়ল। তাহলে কেন এসেছো? ফুপিয়ে কেঁদে উঠল প্রিয়তা। থেমে থেমে কন্দনরত কণ্ঠে বলল, প্রণয় ভাইয়ের জন্য এসেছি। মুখ হা হয়ে গেল ভদ্রলোকের। তিনি বিস্ময় নিয়ে জানতে চাইলেন, তুমি স্যারের বোন? প্রিয়তা আবারও দুপাশে মাথা নাড়ল। তাহলে আমি ওনার স্ত্রী। মুহূর্তেই লোকটির চোখ মুখে অবিশ্বাসের ছায়া নামল। সর্বপ্রথম মুখ থেকে বেরিয়ে এলো, প্রণয় শিকদার বিবাহিত? অতঃপর চোখ বড় বড় করে তাকালেন মেয়েটার দিকে। ছোটখাটো বাচ্চা একটা মেয়ে, হয়তো ওনার মেয়ের থেকেও 2-1 বছরের ছোট হবে। এই মেয়েটা নিজেকে প্রণয় শিকদারের স্ত্রী দাবি করছে। এই বিশাল সাম্রাজ্যের অধিপতি প্রণয় শিকদারের স্ত্রী ভাবা যায়? এটা যেন বিশ্বাস করতে কোথাও একটা কষ্ট হলো ওনার। তবে মেয়েটার চোখ মুখ দেখে মনে হচ্ছে না সে মিথ্যা বলছে, আবার মনে হলো হতেও পারে। আবরার শিকদার প্রণয় তার ব্যক্তি জীবন সম্পূর্ণ প্রাইভেট রাখেন। তা কখনোই জনসাধারণের সামনে আসে না, মিডিয়ার ল্যামলাইট করাতে পারে না। তাই তার স্ত্রী বা পরিবার সম্বন্ধে বিশেষ কিছু জানা ও যায় না। তিনি নিজেকে স্বাভাবিক করে প্রিয়তার উদ্দেশ্যে বললেন, স্যারের জন্য কাঁদছো কেন মা? প্রিয়তা 2 হাতে মুখ চেপে ধরল, ফুপাতে ফুপাতে বলল, উনি উনি 4 দিন আগে ফিরে আসবেন বলে এখনো ফিরেননি চাচা। আমি ওনার কোনো খোঁজ জানি না, এটাও জানি না উনি কোথায় আছেন, কেমন আছেন। এখানে সবাইকে কত করে জিজ্ঞেস করলাম, সিকিউরিটি তো ভেতরেই যেতে দিল না আমায়। বলতে বলতে ডুকরে উঠল প্রিয়তা। নোনা জলের স্রোতে গাল গলা বুক ভেসে যাচ্ছে। রহমত মিয়ার মায়া হলো মেয়েটার উপর। সিকিউরিটি চিনতে পারেনি, তাই হয়তো ভেতরে যেতে দেয়নি। তবে প্রণয় শিকদারের খোঁজ পাওয়া যাচ্ছে না শুনে ভ্রু কিছুটা কুঁচকালো ওনার। আজ কম দিন তো চেনে না তাকে। প্রায় 12 বছর হতে যায় এই কোম্পানিতে চাকরি করছেন। এই কোম্পানির একদম শুরুর সময় থেকে আছেন। তাই আবরার শিকদার প্রণয় সম্বন্ধে বিস্তার না হোক, অল্প কিছু ধারণা তো আছেই। মেয়েটার কান্না সহ্য হচ্ছে না ওনার। তিনি মালিকের বউ শুনে ভয় পেয়ে সরে গেলেন না, বরং প্রিয়তার মাথায় হাত রেখে আগের মতোই স্নেহসুলভ কণ্ঠে বলল, তুই একটু চুপ কর মা, 2 মিনিট শব্দ করিস না। প্রিয়তা ফ্যাল ফ্যাল করে তাকালো। রহমত মিয়া নিজের বাটন ফোনটা বের করে কল লাগালেন ম্যানেজার তথাপি আবরার শিকদার প্রণয়ের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জাভেদের নাম্বারে। বেশ কয়েকবার রিং হওয়ার পরও অপর পক্ষ থেকে কোনো জবাব এলো না। ফোন ধরল না জাভেদ। তৃতীয়বার, চতুর্থবার, পঞ্চমবারের বেলায় গিয়ে ফোন রিসিভ হলো। জাভেদ ব্যস্ত কণ্ঠে তাড়া দিয়ে বলল, জি চাচা বলেন। রহমত আলী এবার প্রিয়তার দিকে তাকিয়ে শান্ত কণ্ঠে বললেন, স্যার কোথায়? জাভেদ চুপ করে রইল। চোখ বড় বড় করে ফোনের দিকে তাকালো প্রিয়তা। উত্তেজনা দমিয়ে অধৈর্য চিত্তে জবাবের অপেক্ষা করতে লাগলো। কাঙ্ক্ষিত ব্যক্তির সম্বন্ধে জানার জন্য মরিয়া হয়ে উঠল কান দুটো। রহমত মিয়া ফের বললেন, কোন বাজান, স্যার কোথায়? জাভেদ কিছুক্ষণ চুপ থেকে বলল, ফরেন্স নাইটিঙ্গেল হসপিটালে। জবাবটা শোনা মাত্রই বুকের ভেতর ধক করে উঠল প্রিয়তার। কথা বলার জন্য উদ্যক্ত হতেই রহমত আলী ইশারায় শব্দ করতে বারণ করলেন। কণ্ঠে চিন্তার রেশ টেনে বললেন, হসপিটাল কেন বাজান? স্যারের কি কিছু হয়েছে? জাভেদ কিছু বলতেই যাচ্ছিল, তার পূর্বেই পাশ থেকে ডক্টরের কথা শোনা গেল।
দীর্ঘ ৭৫ ঘন্টা পর আপনাদের পেশেন্টের সেন্স ফিরেছে, তবে আংশিক। তিনি এখনো পুরোপুরি সেন্সে আসেননি। তার জন্য আরও ৩ থেকে ৭ দিন অপেক্ষা করতে হবে। তার পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আনা গেছে, বিপদমুক্ত ইনশাআল্লাহ। আল্লাহর অশেষ রহমতে এই যাত্রায় উনি মৃত্যুর মুখ থেকে বেঁচে গিয়েছিল, তাই এই নিয়ে দ্বিতীয়বার ওনার হার্ট পাল্টাতে হলো। মনে রাখবেন, হার্ট ট্রান্সপ্লান্ট একটা অত্যন্ত জটিল সার্জারি। ঘন্টার পর ঘন্টা সময় লাগে, বারবার করা যায় না। এবার হার্টের বিশেষ খেয়াল রাখবেন, নাহলে তৃতীয়বার আর আরম্ভ হবে না। তবে বলতেই হবে, ওনার হায়াত আছে, আল্লাহর রহমত আছে, নাহলে আমরা তো ওনাকে মৃত ঘোষণা করে দিয়েছিলাম। কিভাবে এই অসাধ্য সাধন হলো কেবল আল্লাহই ভালো জানে। এই নিন আপনাদের বিল। আর পেশেন্টের নামটা কি যেন? আবরার শিকদার প্রণয়। ওকে, বিল আর এই মেডিসিনগুলো কাউন্টারে জমা করে দিন। ডক্টরের কথাগুলো শেষ হতেই কল কেটে দিলেন রহমত আলী। অজান্তেই ওনারও চোখের কোণ ভরে উঠেছে। তিনি ব্যথাতুর চোখে তাকালেন প্রিয়তার দিকে। মেয়েটার একদম নিষ্প্রাণ পাথরের মূর্তি হয়ে ফ্যাল করে তাকিয়ে আছে, যেন কোনো শব্দ, কোনো বাক্য তার কান অবধি পৌঁছায়নি। রহমত আলী চিন্তিত হয়ে বললেন, আম্মাজান, আপনি ঠিক আছেন? রহমত আলী কথা শেষ করতে পারলেন না। ওনার চোখের সামনেই বসা অবস্থায় ফ্লোরে লুটিয়ে পড়ল প্রিয়তা। অতিরিক্ত শক পেয়ে মেয়েটা জ্ঞান হারিয়েছে। মেয়েটাকে এভাবে অজ্ঞান হতে দেখে প্রচণ্ড ঘাবড়ে গেলেন রহমত আলী। প্রিয়তার গালে আলতো চাপড় দিতে দিতে ভয়ার্ত কণ্ঠে রাখলেন, আম্মা, আম্মা। সাড়া দিল না প্রিয়তা। বহু চেষ্টার পর অবশেষে জ্ঞান যখন ফিরল, তখন তাকে সামলানোই হয়ে পড়ল বিরাট এক রণযজ্ঞ। জ্ঞান ফেরা মাত্রই কোনো দিকে না তাকিয়ে চিৎকার দিয়ে কেঁদে উঠল প্রিয়তা। তার আর্তনাদের শব্দে দাঁড়ানো অবস্থায় কেঁপে উঠল উপস্থিত প্রত্যেকটা মানুষ। প্রিয়তা কারো তোয়াক্কাই করল না। রহমত আলী প্রিয়তার পাশে বসে নরম গলায় বললেন, আপনার বাসার মানুষকে কি খবর দেই? আম্মাজান, আপনি কাঁদবেন না দয়া করে। অফিস ভর্তি স্টাফ, তাদের চোখে অবিশ্বাস। তারা প্রত্যেকেই বিস্মিত, হতভম্ব। সকলে চোয়াল ঝুলিয়ে হা করে তাকিয়ে আছে ছোট্টখাটো গঠনের পুতুলের মতো মেয়েটার দিকে। তাদের হয়তো বিশ্বাস হতে কষ্ট হচ্ছে এটা তাদের বসের ওয়াইফ। আবরার শিকদার প্রণয় এমন একজন ব্যক্তি যার ইমোশন দেখতে পাওয়া তো দূরের কথা, তার চেহারার ভাবভঙ্গি পরিবর্তন হতেই খুব কম মানুষ দেখেছে। সেখানে তার বউ এভাবে ঘর ভর্তি মানুষের সামনে গলা ফাটিয়ে কাঁদছে। এই মেয়ের ম্যাচুরিটির লেভেল বলছে এই মেয়ের নাক টিপলেও হয়তো দুধ বেরোবে। এত চাইল্ডিশ বিহেভিয়ার, এত ছোট মেয়েকে তাদের বস বিয়ে করেছে। কেমনে বিশ্বাসযোগ্য এটা? এত বড় এজ গ্যাপ। না না, এটা তো রীতিমতো জেনারেশন গ্যাপ। তাদের আশাহত হওয়ার কারণটা সম্পূর্ণ যৌক্তিক, কারণ কল্পনায় তাদের বসের স্ত্রী ছিল তাদের বসের মতোই পারফেক্ট, সর্বগুণ সম্পূর্ণ এক পরিণত নারী। আর বাস্তবে বেরোলো তার সম্পূর্ণ বিপরীত। এই মেয়ের বেবি ফেস আর বেবি স্কিনগুলোই স্পষ্ট। বয়স কত হবে? 16 থেকে 17, নাকি 18 থেকে 19, নাকি তার থেকে একটু কম, নাকি একটু বেশি, সঠিক ধরা যায় না। প্রিয়তার অবস্থা বেগতিক দেখে চিন্তিত হলেন সকলে, ভয় পেলেন অনেকটা। এসব ঘটনা জানতে পারলে বস কি তাদের আস্ত রাখবে? সময়ের সাথে সাথে প্রিয়তার চিৎকার, চেঁচামেচি, আর্তনাদ, বিলাপ কোনোটাই থামছে না, বরং বাড়ছে তা চক্রবৃদ্ধি হারে। ইতিমধ্যে জ্ঞান হারিয়েছে আরও 3 বার। ভীতিগ্রস্ত জনগণের মধ্যে কে যেন শিকদার বাড়িতে ফোন করেছে। তার ঘন্টা খানেকের মধ্যেই ঝড়ের বেগে এসে হাজির হলো প্রেম। কিছুটা দূরে দাঁড়িয়ে চিৎকার দিয়ে ডাকলো, বন্ধু। বারান্দার এক কোণে হাঁটুতে মুখ গুজে বাচ্চাদের মতো শব্দ করে বিলাপ করছে প্রিয়তা। তার ঘন কালো চুলের রাশি অযত্নে অনাদরে লুটিয়ে পড়েছে ধুলোবালি মাখানো মেঝেতে। বোনের বিস্ময় বিধ্বস্ত অবস্থা থেকে আর্তনাদ করে উঠল প্রেম। ছুটে গেল প্রিয়তার কাছে, হাঁটু গেড়ে বসলো বোনের পাশে। তাদের এই জীবন্ত পুতুলটা তার ভাইয়ের কত যত্নের, কত আদরের, প্রাণের চেয়েও বেশি প্রিয়। সেই পুতুলটা নাকি এই নোংরা ধুলোবালিতে ঘোরাঘুরি খাচ্ছে। আহ ভাই, তুই কোথায়? এই দৃশ্য কলিজায় শোয় না। বোনের বুক ফাটা আর্তনাদ দেখে নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না প্রেম। বোনের মাথায় হাত রাখতেই অশ্রুসিক্ত জল চোখে ভাইয়ের দিকে তাকালো প্রিয়তা। প্রেম কিছু বলার পূর্বেই ঝাঁপিয়ে পড়ল তার বুকে। ভাইকে জাপটে ধরে পাগলের মতো বলতে লাগলো,
আমি মরে যাব ভাইয়া। আমার প্রণয় ভাইয়ের এতটুকু কিছু হলে আমি মরে যাব। তোমার ভাইয়ের এই নিষ্ঠুরতা আমায় শেষ করে দেবে। সে কি করে পারলো আমায় একা ফেলে চলে যাওয়ার কথা ভাবতে? সে কি জানে না তাকে ছাড়া তার রক্ত জবা ঝরে যাবে? প্রেম বোনকে বুকে চেপে ধরল, মিশে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে বলল, বনু বনু, শান্ত হ প্লিজ, কলিজা একটু শান্ত হয়ে যা। প্রিয়তা আরো জোরে চিৎকার দিয়ে উঠল। আমার বুকটা পুড়ে যাচ্ছে ভাইয়া, আমার কলিজাটা ছিঁড়ে যাচ্ছে। আমার প্রণয় ভাই মৃত্যুর সাথে লড়ছে, তাহলে তোমরা আমায় কেন বাঁচিয়ে রেখেছো? আমার প্রণয় ভাইয়ের বুকে 4টা গুলি লেগেছে, তাহলে আমার বুকটা কেন অক্ষত? আমার প্রণয় ভাইয়ের নাকি গুলি লেগেছে? আমার জান কি বেঁচে আছে ভাইয়া? আমার কলিজা কি বেঁচে আছে? আর কিছু হলে আমার জন্য আলাদা করে কবর খুঁড়ো না ভাইয়া। আমাকেও আমার প্রণয় ভাইয়ের বুকে শুয়ে দাফন করে দিও। সাথে কবরের উপর খোদাই করে লিখে দিও তারা একে অপরকে ছাড়া বাঁচতে পারবে না, তাই তারা মৃত্যুর পরেও একসাথেই। প্রেম নিজেকে ধরে রাখতে পারল না, বোনকে জাপটে ধরল শক্ত করে। এই খবরটা তারা 3 দিন আগেই পেয়েছে। শিকদার বাড়ির সকল পুরুষ সদস্যই এই বিষয়ে অবগত, কেবল জানে না প্রিয়তা। ইচ্ছে করেই জানানো হয়নি তাকে। এই খবর শুনলে তাকে সামলানো যাবে না, পাগলামি করবে, চিৎকার চেঁচামেচি করবে বলে জানানো হয়নি তাকে। না জেনেই মেয়েটা এই 3 দিন যে উন্মাদনা দেখিয়েছে আর যে পাগলামিটা করেছে। প্রিয়তা কাঁদতে কাঁদতে বলল, আমাকে আমার আমার জানের কাছে নিয়ে চলো ভাইয়া। আমাকে আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে চলো। তোমার বুকে আমি শান্তি পাচ্ছি না, আমার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে। দেখো, আমি 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 আমার প্রণয় ভাইয়ের কাছে যাব, আমি তার বুকে যাব। বিশেষ করে আমার নিঃশ্বাসটা গলার কাছে এসে আটকে আসছে, মনে হয় মারা যাচ্ছি আমি। খুব কষ্ট হচ্ছে বুকে ভাইয়া। জানো ভাইয়া, ওরা আমার প্রণয় ভাইকে গুলি করেছে, আমার জানকে গুলি করেছে। ওরা তো গুলিটা আমার বুকেও চালাতে পারতো বলো। ওরা কেন আমার প্রণয় ভাইকে বেছে নিল? কেন তাকে এত নির্দয়ভাবে আঘাত করলো? কেন এত কষ্ট দিল? আমার জানটা না জেনে কত কষ্ট পেয়েছে। এসব পাগলামি আর সহ্য হচ্ছে না প্রেমের। অসহায় কণ্ঠে বলল, শান্ত হয়ে যা বোন, তুই এমন পাগলামি করিস না। ভাইয়ের জ্ঞান ফিরেছে, ভাই একদম ঠিক আছে, ফিরে আসবে তো তোর কাছে। শান্ত হয়ে যা লক্ষ্মীটি। খেপে গেল প্রিয়তা, মেজাজ হারিয়ে বলল, তুমি আমায় নিয়ে যাবে না তো? বেশ, যেতে হবে না। আমি বুঝে গেছি তোমরা সবাই খারাপ, তোমরা কেউ চাও না আমি প্রণয় ভাইয়ের কাছে যাই। আচ্ছা, আমার কাউকেই লাগবে না, আমি একাই যাব। হঠাৎ প্রিয়তাকে উগ্র হয়ে উঠতে দেখে ভয় পেয়ে গেল উপস্থিত জনগণ। প্রিয়তা ধাক্কা দিয়ে সরিয়ে দিল প্রেমকে, উঠে দাঁড়ালো। কেউ কিছু বোঝার আগেই এক ছুটে গেট পেরিয়ে বেরিয়ে গেল। এহেন কাণ্ডে বোকা বনে দাঁড়িয়ে রইল সকলে। গেটের বাহিরে ব্যস্ত সড়ক, প্রতি সেকেন্ডে শত শত যানবাহন ছুটে যাচ্ছে। ভয়ে হৃৎপিণ্ড মোচড় দিয়ে উঠল প্রেমের। দৌড়ে পিছনে নিল প্রিয়তার। মেন রোডের মাঝ দিয়ে বেসামাল গতিতে চোখ মুছতে মুছতে ছুটে যাচ্ছে প্রিয়তা অজানা গন্তব্যে। টলমলে পা এদিক থেকে ওদিক হলে সোজা গিয়ে পড়বে চাকার নিচে। আশেপাশে সামনে পিছে বড় বড় গাড়ি, তার পায়ের গতিতে সামঞ্জস্য নয়। উল্টো দিক থেকে ছুটে আসছে দ্রুতগামী ট্রাক, হর্ন দিচ্ছে অনবরত, কিন্তু হুঁশ নেই প্রিয়তার। অনেকটা কাছে চলে এসেছে ট্রাকটা, ধাক্কা মারতেই যাবে তার আগেই হ্যাচকার টানে উল্টো দিকে ফেলে দিল কেউ। তাল সামলাতে পারল না প্রিয়তা, মুখ থুবড়ে পড়ল পিচ ঢালা রাস্তায়। মুহূর্তেই হাঁটু আর কোনোয়ের তুলতুলে চামড়া ছিঁড়ে গিয়ে রক্ত বেরিয়ে এলো। পথচারীর লোকের ঢল নামলো রাস্তায়, জটলা পাকিয়ে গেল এক মুহূর্তে। বিভিন্ন জন উঁচু নিচু বিভিন্ন কথা বলছে, কিন্তু এসবের কোনো ধ্যান নেই প্রিয়তার। সে বোকা চোখে তাকাচ্ছে সবার দিকে, যেন সে এদের কথার কিছুই বুঝতে পারছে না। দেখতে দেখতে আবারও জ্ঞান হারিয়ে মাঝ রাস্তায় লুটিয়ে পড়ল প্রিয়তা। তার শিমুল তুলের ন্যায় দেহখানা পড়ে এলো ধুলোমাখা রাস্তায়। জটলা দেখে ছুটে এলো প্রেম। বোনকে আবারও জ্ঞান হারিয়ে অচেতন হতে দেখে ভেতরটা কুকিয়ে উঠল যন্ত্রণায়। দীর্ঘশ্বাস ফেলে প্রিয়তার অবচেতন শরীরটা গুটিয়ে কোলে তুলে নিল। বোনের বিবর্ণ মুখটার দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছে তার। মাঝে মাঝে তাদের দেখে অবাক না হয়ে পারে না প্রেম। অনেক ভালোবাসা সে দেখেছে, অনেক ভালোবাসার উদাহরণ তাদের বাড়িতেই আছে, কিন্তু এমন ভালোবাসা বা এত ভালোবাসা, এত পাগলামি ভরা উন্মাদনা, এত আত্মত্যাগ, এত সমর্পণ, এত যন্ত্রণা কোনো মনুষ্য জাতের মধ্যে আজ পর্যন্ত দেখেনি প্রেম।
এটা প্রেমের সাধারণ কোনো সংজ্ঞাতে পড়ে না। স্বাভাবিক কোনো মানুষ এত ভালোবাসতে পারে না। এটা কি আদৌ কোনো ভালোবাসা, বা ভালোবাসার কোনো ক্যাটাগরিতে পড়ে? আচ্ছা, এরা মানসিকভাবে সুস্থ আছে তো? মাঝে মাঝে সন্দেহ জাগে প্রেমের মনে, কারণ ভালোবাসার প্রখরতা যতই তীব্র হোক এমনটা কখনোই হয় না। সত্যি কথা হয়তো এটাই, এদের মধ্যে কোনো ভালোবাসাই নেই, যা আছে পুরোটাই এদের নেশা, এদের অবসেশন, এদের অ্যাডিকশন। ভালোবাসাবাসীর সীমানায় এরা অনেক আগেই পেরিয়েছে। ভালোবাসা নামক তুচ্ছ একটা শব্দ দিয়ে এদের সম্পর্কের গভীরতা আর মাপা যাবে না, কারণ এখন আর এদের মধ্যে ভালোবাসা নেই। এখন এরা এমন এক পর্যায়ে দাঁড়িয়ে আছে যেখানে কোনো মানুষ পৌঁছানো একদম উচিত না। বাড়াবাড়ি রকমের কোনো কিছুই ভালো না। এদেরটা ওই বাড়াবাড়ি পর্যায়ে চলে গেছে, যেখানে তীব্র মাদক আসক্ত কোনো ব্যক্তি যেমন একদিন তার প্রিয় মাদকটা ছাড়া থাকতে পারে না, তার দম বন্ধ হয়ে আসে, রক্তের সাথে নেশা না মেশাতে পারলে শরীর তাকে ভয়াবহ শাস্তি দেয়, মৃত্যুর সম যন্ত্রণা দেয়, সে তখন আর মানুষ থাকে না, দিন দুনিয়া ভুলে যায়। ওই মাদকের জন্য তাকে দুনিয়া জ্বালিয়ে দিতে বললে তাই দেবে, মারতে বললে মারবে, মরতে বললে মরবে, তবুও মাদক তার রাখবেই। এই আসক্তি তার জীবনের নয়, তার মরণের নেশা। এদের অবস্থাও ঠিক তাই। এরা একে অপরের প্রাণঘাতী নেশা, যা রক্তের মিশেলে সুখ দেয় আর না মিশলে মৃত্যু দেয়। বহু জন্ম পেরিয়ে যাবে, তবু চাইলেও কাউকে যেন ভালোবাসা যাবে না। কথায় আছে না, যেটা আমরা সব থেকে বেশি চাই সেটাই সবার আগে হারাই। যত্নে রাখতে চাওয়া জিনিসটা হারিয়ে যায়, অযত্নে বেড়ে ওঠা লতাপাতা থেকে যায় আজীবন। অতিরিক্ত ভালোবাসা সুখ বয়ে আনে না। এদের বেলায় এসে প্রচলিত প্রবাদটা প্রমাণিত হয়ে গেল। বাড়িতে নিয়ে গিয়ে প্রিয়তাকে বেঁধে রাখাও সম্ভব হচ্ছিল না। আজকের মতো এতটা উগ্র আচরণ প্রিয়তা তার এত বছরের জীবনকালে আর একদিনও করেনি। সে এতটাই উগ্র, তাকে দেখে মনে হচ্ছিল যে এমনি ছেড়ে রাখলে সে হয়তো কাউকে মেরে ফেলবে, না হলে নিজেই মরে যাবে, নিজের না হলে অন্যের চরম ক্ষতি করে দিবে। এই ভয়ে তাকে দু পাশ থেকে শক্ত করে জড়িয়ে ধরে বসে আছে প্রীতম ও প্রেম। দু জোয়ান মিলেও ছোট্ট একটা মেয়ের শক্তির সাথে পেরে উঠছে না। অমানবিক শক্তি ভর করছে যেন। বনের কান্নায় কলিজা ছিঁড়ে যাচ্ছে। প্রেম, প্রীতম, অরণ্য, সমুদ্র, রাজ সবার তাদের ছোট্ট বোনটার শিমুল তুলোর ন্যায় নরম নরম হাত পায়ে শক্ত দড়ির বাঁধন দিতে তাদের বুক কাঁপছিল। এই পাশবিক কাজটা যেন তাদের দ্বারা কিছুতেই হবে না। ভাগ্যিস 4 গিন্নি বাড়িতে নেই, না হলে এত জনকে কিভাবে সামলাতো তারা। বোনের গলা ফাটানো চিৎকার সইতে সইতে দম বন্ধ হয়ে আসছে প্রীতমের। তার ছোট্ট বোনটা যেন মরণ যন্ত্রণা পাচ্ছে। এই যন্ত্রণার এক অংশও হয়তো তারা অনুভব করতে পারছে না। তার মানে তো এটা নয় যে তারা তাদের ভাইকে ভালোবাসে না। তবুও এই মেয়েটার যন্ত্রণা এত তীব্র কেন? প্রিয়তা নিজের সকল ইগো, রাগ, জেদ, অভিমান সব ছেড়ে হিতাহিত জ্ঞান হারিয়ে দু হাতে শক্ত করে জড়িয়ে ধরল প্রীতমের পা। কাঁদতে কাঁদতে শ্বাস আটকে আসছে প্রিয়তার। সে প্রীতমের পা জড়িয়ে ধরে করুণ কণ্ঠে আর্তনাদ করতে করতে বলছে, ভাইয়া, হয় তোরা আমায় মাটি দিয়ে আয়, নাহলে তোরা আমায় আমার প্রণয় ভাইয়ের কাছে নিয়ে যা। দুটো থেকে একটা কর, এখনই কর, মুক্তি দে আমায়। হয় আমাকে আমার জানের কাছে নিয়ে যা, না হয় আল্লাহর নামে কুরবানি করে দে আমায়। তবু আমার কলিজায় একটু শান্তি দে। প্রিয়তার অবস্থা দেখে মাথা ঘুরছে প্রিয়স্মিতার। সকল ভাবনা এলোমেলো হয়ে যাচ্ছে নিমিষেই। প্রণয় এখনো মরেনি, তাই তো এমন করছে। আর যদি সত্যি সত্যি মরে যেত? প্রিয়স্মিতার ভাবনা সমাপ্ত করতে পারল না, দাঁড়িয়ে পড়ল। প্রীতম হাত ধরে টেনে তুলল প্রিয়তাকে। এলোমেলো চুল, রক্তবর্ণ চোখ আর ফর্সা মেয়েটা সম্পূর্ণ লাল হয়ে গেছে কেবল কাঁদতে কাঁদতে। এসব আর সহ্য হলো না প্রীতমের। নিজের কলিজার এমন পরিণত দেখার থেকে মরে যাওয়ার ঢের ভালো। প্রীতম টানতে টানতে প্রিয়তাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। একে অপরের মুখ চাওয়াচাবি করে পেছন পেছন ছুটল সবাই।
রাজ ভয়ার্ত কণ্ঠে জানতে চাইল। কোথায় যাচ্ছ মিসদা? প্রীতমের স্পষ্ট উত্তর। যার কাছে গেলে আমার বোন শান্তি পাবে। কিন্তু কোনো কিন্তু নয় প্রেম। বেশি বলতে হলো না, ছুটে গ্যারেজ থেকে গাড়ি বের করে আনলো প্রেম। বোনকে নিয়ে পেছনের সিটে উঠে বসলো প্রীতম। টেনে বুকের মাঝে নিয়ে মাথায় হাত বোলাতে লাগলো বোনের মাথায়। নরম গলায় বলল, আর কাঁদিস না পাখি, যাচ্ছি তোর প্রণয় ভাইয়ের কাছে। প্রিয়তা ভাইয়ের বুকে মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। বাংলাদেশ এয়ারলাইন্স থেকে ইস্তাম্বুল এয়ারলাইন্স রাত 10টায় পৌঁছালো তারা। দীর্ঘ 10 ঘন্টার ফ্লাইট জার্নি। তুরস্কের মাটিতে পা রাখতেই প্রিয়তার অস্ত্রতা আর ছটফটানি বেড়ে গেল কয়েক গুণ। প্রিয়তাকে মাত্র 20 মিনিটের মধ্যে হসপিটাল নিয়ে পৌঁছালো প্রেম ও প্রীতম। রিসিপশনে আসতেই দেখা হয়ে গেল শুদ্ধের সাথে। প্রিয়তমার বিষাদমগ্ন আধারে মুখটা চোখে ভাসতেই থমকে গেল শুদ্ধ। মায়াবিহীন এর রূপ বিধ্বস্ত অবস্থা দেখে অন্তর পুরে ছাই হলো। প্রীতম কিছু বলার পূর্বেই প্রিয়তার উত্তেজিত কণ্ঠস্বর শোনা গেল। দৌড়ে শুদ্ধের নিকট চলে গেল প্রিয়তা। শুদ্ধের চোখে তাকিয়ে আর্তনাদ করে বলল, কোথায় আমার প্রণয় ভাই? নোনা পানিতে চোখ ঝাপসা হলো শুদ্ধের। আড়ালে চোখ মুছে বলল, আসো আমার সাথে। প্রিয়তা প্রীতম আর প্রেমের দিকে তাকালো না। উদ্ভ্রান্তের মতো ছুটে গেল শুদ্ধের পিছু পিছু। আইসিইউর বাইরে এসে দাঁড়ালো শুদ্ধ। প্রিয়তা জল টলমলে চোখে অস্থির হয়ে শুধালো, কোথায়? আঙ্গুলের ইশারায় ভেতরের দিকে ইশারা করলো শুদ্ধ। আইসিইউর দরজার কাঁচ লাগানো, ফলে বাইরে দাঁড়িয়ে ভেতরের সবটাই পরিষ্কার দেখতে পাওয়া যায়। শুদ্ধের আঙ্গুলের ইশারা অনুসরণ করে কাচের ওপাশে তাকাতেই প্রিয়তার হৃৎপিণ্ডটা যেন এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল। শির দ্বারা বেয়ে নেমে আসলো শীতল স্রোত। কাচের স্বচ্ছ আবরণের ওপারে এক ধূসর জগৎ যান্ত্রিক নিস্তব্ধতা। শীতল কক্ষটির মাঝ বরাবর সাদা ধবধবে বিছানায় নিধর হয়ে শুয়ে আছে তার প্রাণের পুরুষটা। তার নিঃশ্বাসে অক্সিজেন, তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। চোখ চুপসে পানি গড়িয়ে নামলো প্রিয়তার। তার সুখের নীড়, তার একমাত্র ঘর, তার সংসার। তার প্রিয় বুকটা এখন কয়েক স্তর সাদা ব্যান্ডেজের নিচে ঢাকা পড়েছে। যে জায়গাটায় সে পৃথিবীর সব থেকে বেশি নিরাপদ বোধ করে, যে জায়গায় মাথা রেখে সে পৃথিবীর সবটুকু সুখ একত্রে পায়, সেই জায়গাটা আজ ক্ষতবিক্ষত। মুখের উপর শক্ত করে বসানো স্বচ্ছ অক্সিজেনের মাস্ক। তার প্রতিটা ক্ষীণ নিঃশ্বাসের সাথে মাস্কের ভেতরটা ঘোলাটে হয়ে উঠছে প্রতিবার, আবার পরক্ষণেই পরিষ্কার হয়ে যাচ্ছে। দু হাতের শিরায় ক্যানুলা লাগানো, কোনোটা দিয়ে স্যালাইন যাচ্ছে তো কোনোটা দিয়ে চলছে কড়া অ্যান্টিবায়োটিক। বাম হাতের তর্জনীতে একটা লাল আলো জ্বলছে নিভছে, যা যান্ত্রিকভাবে জানান দিচ্ছে যে মানুষটা এখনো বেঁচে আছে। মাথায় শিউরে রাখা মনিটরে সবুজ রঙের 3টা রেখা ঢেউয়ের মতো একবার উঠছে আবার নামছে। সেই যান্ত্রিক বিপ বিপ শব্দটাই এখন এই ঘরে প্রতি মুহূর্তে প্রতিধ্বনিত হচ্ছে। প্রিয়তা দেখল প্রণয়ের সেই উদ্যক্ত আর তেজি দীপ্ত চেহারায় এখন এক অদ্ভুতের প্রশান্তি। চোখ দুটো বোঝা দীর্ঘ পাপড়িগুলো স্থির হয়ে আছে। কোনো এক অজানা ব্যথায় তার কপালটা মাঝে মাঝে সামান্য কুঁচকে উঠছে, আবার পরক্ষণেই শান্ত হয়ে যাচ্ছে। প্রিয়তার মনে হলো তার প্রণয় ভাই সত্যি কথা রেখেছে। সে ছেড়ে হারিয়ে যায়নি, ফিরে এসেছে প্রিয়তার কাছে, যেমন কথা দিয়েছিল। প্রিয়তা দরজা ঠেলে ঢুকে যেতে চাইলে খপ করে তার হাত ধরে ফেললো শুদ্ধ। ব্যথাতুর কণ্ঠে বলল, ভেতরে যাওয়ার পারমিশন নেই প্রিয়া, ও ঘুমোচ্ছে। ওর বডি মাত্র রেসপন্স করতে শুরু করেছে। ও কিন্তু চোখ খুলতে বা কথা বলতে পারে না এখনো। কড়া অবজারভেশনে রাখা হয়েছে। প্রিয়তা অসহায় দৃষ্টি নিক্ষেপ করলো কাচের দরজার ওপারে। তার বুকটা জ্বলে যাচ্ছে। তার মানুষটাকে একটু কাছ থেকে দেখার জন্য, ছুঁয়ে দেওয়ার জন্য। প্রিয়তা অনুরোধ করতে নিলে শুদ্ধ পরিষ্কার জানালো, পারমিশন নেই প্রিয়া। আর কিছু বলতে পারল না প্রিয়তা। নিঃশব্দে ঠোঁট কামড়ে কেঁদে উঠল। বোধ করলো কণ্ঠ দিয়ে শব্দ বের করার মতো সামর্থ্য তার আর নেই। কাচের দরজায় হাত রাখলো প্রিয়তা। বাইরের হিমশীতল কাচের ওপাশে তার সর্বস্ব শুয়ে আছে। তার পুরো পৃথিবীটা নীরব হয়ে পড়ে আছে বিছানার উপর। তাকে ছুঁতে পারছে না প্রিয়তা, তার কণ্ঠ শুনতে পারছে না,
তার বুকে ঝাঁপিয়ে পড়ে মনের সকল অভিযোগ অভিমান উগরে দিতে পারছে না। এক অদ্ভুত হাহাকার প্রিয়তার কণ্ঠ চিরে বেরিয়ে আসতে চাইল, কিন্তু সে তবুও পাথর হয়ে দাঁড়িয়ে রইল। দেখার প্রয়োজন নেই, প্রিয়তার শারীরিক মানসিক অবস্থা বলে দিচ্ছে সে কতটা পাগলামি করে এখানে এসেছে, না হলে এখানে তাকে কখনোই আনা হতো না। শুদ্ধ এক পলক প্রিয়তার দিকে তাকালো। মেয়েটার দৃষ্টিতে কতটুকু আকুলতা নিয়ে চেয়ে আছে প্রণয়ের দিকে, যেন হাজার বছরের তৃষ্ণার্ত চাতক তার কাঙ্ক্ষিত এক বিন্দু পানির দিকে শত জনমের পিপাসা নিয়ে তাকিয়ে আছে। প্রণয়ের প্রতি প্রিয়তার এই মারাত্মক ভালোবাসার ব্যাপারটা যতবারই স্বাভাবিকভাবে নেওয়ার চেষ্টা করে শুদ্ধ, ততবার হৃদয়টা আরও বেশি বিধ্বন্নী হয়েছে, রক্তাক্ত হয়েছে, ক্ষতবিক্ষত হয়েছে। পাগল মনটা মানতেই চায় না যে এই নারী তার নয়, অন্য কারো। এই নারী তাকে নয়, অন্য কাউকে পাগলের মতো ভালোবাসে, উন্মাদের মতো ভালোবাসে। মাঝে মাঝে রমণীর হাত ধরে বাচ্চাদের মতো অভিমানী গলায় বলতে ইচ্ছে হয়, এত বৈষম্য কেন গো আমার প্রতি, এত অবিচার কেন ওকে? যতটা ভালোবাসলে তার 100 ভাগের 1 ভাগও কি আমাকে ভালোবাসা যেত না? প্রিয়তা বাইরে দাঁড়িয়ে ছটফট করছে। তখনই ডাক্তার এলেন চেক আপের জন্য। তিনি ভেতরে যেতে নিলেই পেছন থেকে ডেকে উঠল প্রিয়তা, ডক্টর। ডাক্তার ফিরে তাকালেন সামনে দাঁড়ানো মেয়েটার দিকে। প্রিয়তার শ্বাস আটকে বলল, ওনার কাছে কখন যেতে পারবো ডক্টর? ডক্টর কিছুক্ষণ চুপ থেকে দেখলেন মেয়েটার ভেতরের ছটফটানি, অশ্রু ভেজা চোখে চরম আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। ডক্টরের জবাব না পেয়ে আহত হলো প্রিয়তা, কণ্ঠে ফের আকুলতা নিয়ে বলল, এখনই একটু ওনার কাছে যেতে পারবো তো ডক্টর? বেশিক্ষণ না, জাস্ট একটুখানি 1 মিনিট। কথা বলতে বলতে মেয়েটার কান্না করে দেওয়ার ধরন দেখলেন ডক্টর। প্রিয়তা আবার কিছু বলার পূর্বেই ডক্টর বলে উঠলেন, আপনার নাম কি রক্তজবা? ডক্টরের কথা শুনে আরও জোরে কান্না পেয়ে গেল প্রিয়তার। ঠোঁট কামড়ে ধরে শব্দ রোধ করল। সম্মতিমূলক মাথা উপর নিচ ঝাঁকিয়ে আবারও চাইল প্রণয়ের দিকে। মৃদু কান্নার ছন্দে তীর তীর করে কাঁপছে শরীর। ডক্টরের বিস্ময়ে অন্ত রইল না। তিনি মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন সামনে দাঁড়ানো মেয়েটাকে। তিনি স্পষ্ট করে দেখতে পেলেন আসক্তির কি মারাত্মক সুখে ভুগছে দুজন, যাকে মেডিকেল ভাষায় বলে কোডিপেন্ডেন্সি সিনড্রোম। ডক্টর। প্রিয়তার ডাকে স্থবিত ফিরল ডক্টরের। তিনি আইসিইউর ভেতরে প্রবেশ করতে করতে বললেন, আপনি ভিতরে আসতে পারেন। আপনার কণ্ঠ বা স্পর্শ পেলে উনি আরো দ্রুত রিকভার করবেন। বলে ভেতরে চলে গেলেন ডক্টর। প্রিয়তা অশ্রুসিক্ত ভেজা চোখ দুটিতে খুশির ঝিলিক দিয়ে উঠল। প্রিয়তাকে হাসতে দেখে খুশি হয়ে গেল শুদ্ধ। প্রিয়তার চোখের পাপড়ি কাঁপছে, বুক ধুকধুক করছে, শরীরের সবটুকু শক্তি যেন কেউ শুষে নিয়েছে। ভারী কাচের দরজা দিয়ে ভেতরে প্রবেশ করল প্রিয়তা। বাইরে থেকে ভেতরের টেম্পারেচার তুলনামূলক কম, প্রতিটা কদমে অনুভূত হচ্ছে কেউ তার প্রাণ শক্তি শুষে নিচ্ছে ধীরে ধীরে। সে যত কাছে এগোচ্ছে প্রণয় ভাইয়ের বিশাল অবয়বটা তত বেশি পরিষ্কার হয়ে ধরা দিচ্ছে তার নিকট। তার অস্বস্তি অনুভূতির গলার কাছে নিঃশ্বাস আটকে নিল। প্রিয়তাকে না ছুঁয়ে চোখ বন্ধ করেও এখন সে দিব্যি অনুভব করতে পারছে তার জানকে। বিছানার একদম কিনারায় এসে দাঁড়িয়ে পড়ল প্রিয়তা। বুকটা অসম্ভব রকম কাঁপছে, গাল বেয়ে টুপটুপ করেও গড়িয়ে পড়ছে পানি। চোখ দুটো আর কত কাঁদবে, এবার বুঝি পানির বদলে রক্তই ঝরবে। প্রিয়তার শব্দ রোধ করতেই 2 হাতে মুখ চেপে ধরল, পাশের টুলে বসে ফুপিয়ে উঠল। নিঃশব্দ কান্নার তালে তালে দুলছে তার তনু শরীর। নিজেকে কিছুতেই সামলাতে পারছে না মেয়েটা। নিজের কাপা হাতটা বাড়িয়ে রাখলো প্রণয়ের হিমশীতল হাতের উপর। তাকে ছুঁয়ে দিয়ে যেন নিজেই কেঁপে উঠল। সেই স্বস্তিদায়ক চেনা স্পর্শটা গায়ে লাগতেই ভেতরের সব কান্নায় যেন এক মুহূর্তেই ফুল স্টপ লেগে গেল প্রিয়তার। অশ্রুর টলমলে লাল চোখে তাকালো প্রণয়ের শুভ্র মুখখানির দিকে। এতটুকু স্পর্শ পেতেই মনে হচ্ছে ভেতরের অর্ধেক জখম সরে গেছে। আস্তে করে ক্যানোলা লাগানো হাতটা তুলে তার উল্টো পিঠে চুমু খেলো প্রিয়তা। সময় নিয়ে ঠোঁট ছুঁয়ে রাখলো ত্বকে। চোখ বন্ধ করতেই গড়গড় করে নেমে আসলো উষ্ণ স্রোত। এত যন্ত্রণার পর একটা মাত্র চুমুতে কি এই আগ্নেয়গিরিও শান্ত হবে?
প্রিয়তা নিজেকে সামলাতে পারল না। টুকটুক করে অসংখ্য চুমু খেলো হাতটাতে। মনটা চাইলো ওই জখম বুকে ঝাঁপিয়ে পড়ে যার ব্যথা তার বুকেই ফিরিয়ে দিতে। নিষ্ঠুর একটা মানুষ, সে কি আর ব্যথা পায়? সে তো শুধু ব্যথা দিতে জানে। এত এত বছর এত এত যন্ত্রণা দিয়েও তো তার মন ভরেনি। এখন শুধু নিঃশ্বাস আটকে মরা বাকি। এসব ভাবতে ভাবতেই প্রিয়তা কখন হাত বাড়িয়ে দিল প্রণয়ের গালে নিজেও বুঝলো না। আলতো করে স্পর্শ করলো খোঁচা খোঁচা দাড়িগুলোতে। ধীরে ধীরে বৃদ্ধাঙ্গুল বুলিয়ে দিতে দিতে প্রণয়ের হাতটা টেনে রাখলো নিজের গালে। ব্যথাতুর কণ্ঠে বলল, এবার খুশি হয়েছেন তো? নিশ্চয়ই আপনি খুব খুশি হয়েছেন। খুশি হওয়ারই তো কথা আপনার। আমি চিনি না আপনাকে। আ- আপনি আমার জাত শত্রু। আপনি সব সময় তোকে তোকে থাকেন কিভাবে প্রিয়তাকে একটু কষ্ট দেওয়া যায়, কিভাবে প্রিয়তাকে একটু কাঁদানো যায়, তাই না? নিষ্ঠুর, নির্দয়, অমানবিক লোক একটা। আমার এত যে জ্বালান, এত যে কষ্ট দেন। আমি মরে গেলে এত পাগলের মতো কে ভালোবাসবে আপনাকে? কে সবসময় বিড়ালের মতো পেছন পেছন ঘুরবে? জানে এক জীবনে তোমাকে ভালোবাসার শাস্তি আর কতবার দেবে? এক গরু আর কতবার জবাই দেবে? বলতে বলতে প্রণয়ের কপালে কপাল ঠেকালো প্রিয়তা। বন্ধ চোখের পাপড়ি ছুঁয়ে স্বচ্ছ পানি গড়িয়ে পড়ল প্রণয়ের গালে। ধীরে ধীরে প্রণয়ের দু চোখের পাতায় সময় নিয়ে ভেজা চুমু আঁকলো প্রিয়তা। অতঃপর গালে কপালে আস্তে আস্তে করে সারা মুখে ঠোঁট ছোঁয়ালো। এবার বুঝি জ্বলন্ত কলিজাটা একটু বরফ লাগলো প্রিয়তার। এই স্পর্শগুলো পেতে যদি আর একটু দেরি হতো তাহলে নিশ্চিত দম আটকে মরে যেত প্রিয়তা। খুব আস্তে করে বুকের উপর ঠোঁট ছুঁয়ে ফিসফিসিয়ে বলল, সারা জীবন না খেয়ে থাকলেও আমি ভাতের অভাবে মরবো না, কিন্তু এক মুহূর্ত যদি আপনি আমায় ফাঁকি দেন, মরণ যে অনিবার্য। আপনার শূন্যতা, তীব্রতা কতটুকু আপনি বোধ করি তা কোনোদিনও উপলব্ধি করতে পারবেন না আপনি।